হাতও কাজ করছে না রীতিমতো, হাত সব জমে গিয়েছে বরফে, এত ঠান্ডা এত ঠান্ডা। এক কথায় বোঝা মুশকিল যেটা কাশ্মীর, মানালি না অরুণাচল প্রদেশ। ও সহ্য করছি সহ্য। কুম্ভ দেখতে হলে উত্তরপ্রদেশ, আপেল পেতে গেলে হিমাচল প্রদেশ, জঙ্গল দেখতে গেলে মধ্যপ্রদেশ, আর প্রকৃতি আর বরফ পেতে গেলে আসতেই হবে এই অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ ট্রিপ শেষ করে বাড়ি ফিরছি। ভালো আর খারাপ মিলিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি বিগত কয়েকটা পর্বে। আজ গল্পের ইতি টানব 12 ঘন্টার এই ট্রেন জার্নির মধ্যে দিয়ে গল্পের শেষটুকু লিখে। কারণ কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু শেষটা খারাপ হতে হতে এমনই ভালো হয়ে যাবে এটা আশা করিনি। ভালো আর খারাপ মেশানো এই গল্পের শুরুটা হয়েছিল 21শে মার্চের সকালে অরুণাচলের তাওয়াং শহর থেকে। পরিকল্পনা মতো আজ তাওয়াং থেকে আমাদের বোমডিলা ফিরে আসার কথা। আর এই পথেই দেখে নেওয়া তাওয়াং মনাস্ট্রি, চাকজাম ব্রিজ, সেলা পাস সহ বেশ কয়েকটা জায়গা। এদিকে গতকাল রাত থেকেই তাওয়াংয়ে শুরু হয়েছে নাগারে বৃষ্টি, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। মেঘের দাপটে আচ্ছন্ন এই তাওয়াং শহর। মাত্র 12 ঘন্টার ব্যবধানে প্রকৃতির এই অদ্ভুত পরিবর্তন উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট শহরেই হয়তো সম্ভব। ওই নিচ থেকে মেঘগুলো উঠছে সব জঙ্গল দিয়ে, তাওয়াং মনাস্ট্রি পুরো ঢেকে গিয়েছে, আর চারিদিকে এরকম ওয়েদার, আর সেই সাথে টিপটিপ বৃষ্টি। মানে আজকের এই ওয়েদারকে আমি পর্যটন সুলভ কখনো বলতে পারি না। আজকে সকালে আমরা তাওয়াংয়ের কয়েকটা সাইট সিন করে চলে যাবো হচ্ছে বোমডিলা, এবং আজ 21শে মার্চ আমাদের রাত্রিবাস বোমডিলাতেই হবে। সব কিছুই ঠিকই আছে, সব প্ল্যানও ঠিক আছে, যেটা ঠিক নেই সেটা হচ্ছে প্রকৃতি। ঘুম যখন ভাঙলো তারপরে দেখছি চারিদিকে প্রচুর মেঘ। বললাম কটা বাজে এখন, এখানে তো তাড়াতাড়ি সূর্য ওঠে, দেখলাম 6:30। তারপর বাইরে এসে দেখছি এরকম মেঘ, আর সেই সাথে টিপটিপ বৃষ্টি আর মারাত্মক ঠান্ডা। আরও একবার কম্বলের ভেতরে ঢুকে পড়লাম। এই করতে 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 সময় চলে গেল সকাল 10:23 ঘরে। জানি না কতটা কি দেখতে পাবো বা জানি না কতটা কি দেখাতে পারবো, তবে আজকের এই পর্ব দিয়েই শেষ করবো হচ্ছে এবারের মতো অরুণাচল প্রদেশের আমাদের সিরিজ। ব্রেড রয়েছে, মশলা অমলেট রয়েছে গরম গরম, বাটার রয়েছে, জ্যাম রয়েছে, আর এই যে ফ্রুটস, এটা আমরা নিয়ে এসলাম সঙ্গে করে। তো এই দিয়েই ব্রেকফাস্ট করব। এর সঙ্গে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে 1 কাপ গরম গরম কফি। এই খেয়ে আর কি বেরিয়ে পড়বো আমাদের আজকের গন্তব্যে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে যখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এলাম, তখন সময় ঘড়ি বলছে সকাল 11:15। বাইরে ঠান্ডা মারাত্মক, গাড়িতে হিটার রয়েছে বলে অনেকটাই স্বস্তি। এই যাত্রাপথে আমাদের প্রথম দ্রষ্টব্য তাওয়াং মনাস্ট্রি। তাওয়াং মনাস্ট্রিতে ঢোকার আগে কিন্তু এখানে গাড়ির পার্কিং রয়েছে 50 টাকা পার গাড়ি। ভারতবর্ষে এই মুহূর্তে যতগুলো মঠ রয়েছে তার মধ্যে সবথেকে বড় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3300 মিটার উচ্চতায় অবস্থিত তাওয়াং মনাস্ট্রি, যার তিব্বতী নাম গার্ডেন নামগিয়াল লাটসে, যার বাংলা করলে দাঁড়ায় একটি পরিষ্কার রাতে স্বর্গীয় স্বর্গ। ইতিহাস বলে পঞ্চম দলাই লামা এই মঠের প্রতিষ্ঠা করেন। 450 জন বৌদ্ধ সন্ন্যাসীর বাসস্থান এই তাওয়াং মনাস্ট্রি মহাযান বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। এই মঠের স্থাপত্যে রয়েছে 16 শতাব্দীর ভাস্কর্য এবং চিত্রকর্ম। মঠের প্রবেশদ্বারটির নাম কাকালিং। দেয়ালে আঁকা রয়েছে সাধু এবং দেবতাদের চিত্রকর্ম। তাওয়াং মঠের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর উত্তরে অবস্থিত বুদ্ধের বিশাল মূর্তি। 3 তলা কাঠামোয় নির্মিত এই মঠ 140 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং 1600 মিটার প্রশস্ত প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। বৌদ্ধ ভিক্ষু, ছাত্র এবং লামারা এই মঠে বসবাস করেন। মঠের ভেতরে রয়েছে শতাব্দী প্রাচীন গ্রন্থাগার, যার মধ্যে রয়েছে 850টি দুষ্প্রাপ্য এবং মূল্যবান গ্রন্থ, যার মধ্যে বিখ্যাত কাঞ্জুর এবং তাঞ্জুর। এই মঠে সবথেকে বেশি জনসমাগম হয় বুদ্ধ পূর্ণিমা রাতে। এছাড়াও তাওয়াং মঠে অনুষ্ঠিত হয় চোকসার, লোসার, আজিলুম এবং তোরগ্গার মতো কিছু মনপা উৎসব। বহু ট্যুরিস্ট আসে জানি না মনের কি ইচ্ছে নিয়ে মনাস্ট্রি দেখতে, যেখানে বুদ্ধ মূর্তিটা আপনারা দেখলেন, এই ছবি তোল মূর্তির সাথে আমার ফ্ল্যাশ ফ্ল্যাশ দিয়ে, আলাদাই ব্যাপার। লাস্ট রেজলিউশন, আরে ধুর কিছুই নাই, বেকার জায়গা। মানে মনাস্ট্রিতে এসে মানুষ কি এক্সপেকটেশন করে আই ডোন্ট নো। এই তাওয়াং মনাস্ট্রিতে একটা সুভেনিয়ার শপ রয়েছে। প্রয়োজনে প্রিয়জনদের জন্য টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। দাম ঠিকঠাক। অরুণাচলের তাওয়াং এবং দিরাং প্রায় সব জায়গার সাইট সিংয়েই এই মনাস্ট্রি জিনিসটা খুব কমন। আগেও বলেছি, সেই অর্থে অরুণাচল হয়তো সবার জন্য নয় বা সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই। আর খরচ দার্জিলিং কিংবা সিকিমের তুলনায় অনেকটাই বেশি। ভুটানের সঙ্গে তুলনা করলে
খুব একটা ভুল হয়তো হবে না। আর যারা অফবিট অরুণাচলের কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের সবার প্রথম ট্যুর দার্জিলিংই হয়, পরবর্তী সময় অফবিট দার্জিলিং। অরুণাচলও আমার কাছে খানিকটা সেই রকম। যাই হোক, তাওয়াং মনাস্ট্রি দেখে আমাদের পরিকল্পনা ছিল এই যাত্রাপথে আরও দুটো জায়গা, চাকঝাম ব্রিজ এবং 6 দলাই লামা মনাস্ট্রি দেখে নেওয়া। কিন্তু প্রকৃতির অবস্থা খুব একটা ভালো নয়। ড্রাইভার সাহেব বললেন সাইট সিং করে বোমডিলা পৌঁছাতে অনেকটাই সময় লাগবে। এদিকে সেলাপাসের রাস্তা বন্ধ হয়ে গেলে অরুণাচলের আসল জিনিসটাই মিস হয়ে যাবে। এমনিতেও আমাদের ড্রাইভার সাহেব খুবই হেল্পফুল ছিলেন, তাই তার নির্দেশ অমান্য করার আর চেষ্টা করিনি। সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, মানে পুরো অরুণাচল প্রদেশ জুড়ে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে পার্বত্য এলাকাতে। তো আমরা 6 দলাই লামা যে মনাস্ট্রি আছে সেই মনাস্ট্রিটা স্কিপ করছি, ওটা যাবো না। টাকঝাম ব্রিজ যেটা রয়েছে পাহাড়ের উপরে একটা ঝুলন্ত ব্রিজ, সেটা আমাকে স্কিপ করতে হবে, কারণ এই সবগুলো কভার করতে গেলে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। রাত্রিবেলায় পাহাড়ে না বৃষ্টির মধ্যে চলাচল করাটা আমার খুব একটা মানে ভালো লাগে না। আরও একটা বিষয় হচ্ছে সেলাপাস। এখন সেলাপাসের অবস্থা কীরকম, ওখান দিয়ে গাড়ি দেবে কিনা, নাকি আমাদের আবার টানেল দিয়ে যেতে হবে, খুব সমস্যা হয়ে গেল। দেখা যাক আলটিমেট কোথায় গিয়ে পৌঁছাই, সেলাপাস দেখা হয় কিনা, নাহলে আরেকবার আসতে হবে। তাওয়াং ছেড়ে আসার পর আমাদের গাড়ি সোজা গিয়ে থামলো যশবন্তগড়ে। এদিকে আবহাওয়া খুবই খারাপ, ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে, তার মধ্যে আবার বৃষ্টি। তবে মন্দের ভালো এই যে অরুণাচলের রাস্তাঘাট বেশ ভালো। সময় দুপুর 2:10। এই মুহূর্তে আমরা রয়েছি জসবন্তগড়ে। যেদিন আমরা তাওয়াং গেছিলাম সেদিন জসবন্তগড়ের যে কাহিনী সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই চাটা কিন্তু হচ্ছে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এখানকে চা কিন্তু খাওয়ার জন্য কোনো টাকা লাগে না। যারা এখানকার আর্মিরা রয়েছেন তাদের ব্যবস্থাপনা এটা হয় আর কি। না, চাটা সত্যি খুব ভালো, মিষ্টি একটু বেশি, বাট ঠিক আছে। বেলা 2:26 আমাদের পথ চলা শুধু বাইরের আবহাওয়াটা একবার দেখুন কি অবস্থা। গাড়িতে তো হিটার চলছে, তার জন্য গাড়ির ভেতরের পরিবেশটা অনেকটা আরামদায়ক, কষ্টটা হচ্ছে না। কিন্তু লাগাতার বৃষ্টি, গাড়ির উইন্ডস্ক্রিন ঝাপসা হয়ে আছে, ওয়াইপারও আর পেরে উঠছে না, একদম কীরকম ঘোলাটে অবস্থা ভাবুন। তবে একটা ভালো খবর যে সেলাপাস খোলা আছে। অনেক টুরিস্টের সঙ্গে দেখা হচ্ছে, তারা বলছে যে সেলাপাস কিন্তু খোলা আছে। তো সেলাপাসে যদি আমরা যাইতে পারি এবং বরফ তো পাবোই, সেই সাথে স্নোফলও পাবো যদি আমরা যেতে পারি, যদি রাস্তা খুলে দেয়। এখন দেখা যাক, সবটাই হচ্ছে সময়ের অপেক্ষা, সামনে কি হয়। তবে এই দিকে যে স্নোফল লাগাতার হয়েছে গতকাল রাত্রে এবং আজকে সকালে, তার প্রমাণ কিন্তু রাস্তার আশেপাশে। আমি সেটাই বলছিলাম, কাশ্মীরের স্নোফল, জাপানের স্নোফল, সর্বোপরি অরুণাচল প্রদেশের স্নোফল, এবং আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে নিমোনিয়া হয়ে হসপিটাল। আর যদি সেই লেভেলে স্নোফল পাই বা স্নো এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেলাপাসে গিয়ে, তাহলে আমাদের অরুণাচল প্রদেশের শেষ পর্বটাকে বলা যেতেই পারে যার শেষ ভালো তার সব ভালো। ওই সামনে গাড়িটা আসছে, জাস্ট দেখুন গাড়িটাকে, পুরো বরফে ঢেকে গেছে। শুধু রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে বলে রাস্তাটা ক্লিয়ার, বাকি চারিদিকে দেখুন। আর একদম ফ্রেশ স্নোফল, এটাই সব থেকে সুন্দর লাগছে। যার দিয়ে আমরা এই পথ দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু এই পাইন ফরেস্টগুলো আশেপাশে সব কিন্তু পরিষ্কার ছিল। এবং গতকাল রাত থেকে যে স্নোফল শুরু হয়েছে এবং এখনও যে স্নোফল চলছে, তারপর রাস্তা দেখুন। কাশ্মীর যারা প্ল্যানে রেখেছেন, মানালি যারা প্ল্যানে রেখেছেন, আমি আবারও বলবো যে আপনারা অরুণাচল প্রদেশ প্ল্যানে রাখুন, উইন্টার অরুণাচল বা এই সময়টায় আসুন, প্রকৃতি হতাশ করবে না। আর অরুণাচলে আমি ম্যাক্সিমাম দেখছি যে অনেকে বাইক ট্রিপে এসছে, বাইকাররা বাইকগুলো নিয়ে যাচ্ছে, পিলিয়ানে যারা বসে আছে তারা ভিডিওগ্রাফি করছে। যদিও বাইক চালানো এর মধ্যে খুব রিস্কি, কারণ যখন তখন স্কিড করতে পারে। এই জন্য এরা কী করছে, গাড়ির যে চাকা গিয়েছে না, ছাপটা পড়ে গেছে, তার উপর দিয়ে বাইক চালাচ্ছে। তাতে কি বলুন তো, ওই দিককার বরফগুলো অলরেডি গলে গিয়েছে বা সরে গিয়েছে, তাতে বাইক স্কিড করার চান্সটা কম থাকে। তো যদি ডাইনে বাইনে চলে যায় না, সেক্ষেত্রে কিন্তু মুশকিল আছে। দেখুন, ও কিন্তু মানে লেনটা ছাড়ছে না, বাইক নিয়ে পড়ে গেছে। কিচ্ছু করার না, এখানে গাড়ি চালানো খুব মুশকিল। আমি শুধু ভগবানকে ডাকছি, প্লিজ যেন আজকে সেলাপাসটা কভার করতে পারি, অন্তত আমি দেখতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। কারণ আমার 2-1 দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তারা আগের দিন সেলাপাস দিয়ে এসছে, বলছে সাংঘাতিক বড়। এখান থেকে বমডিলা হচ্ছে 117 কিলোমিটার, গুয়াহাটি 452 কিলোমিটার। এখানে যারা রাস্তার কাজকর্ম করছিল তারা সবার কি আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। বাইরের টেম্পারেচার তো মাইনাসে নেমে গিয়েছে। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্নোফল ক্রমশ বাড়তে লাগলো। এই জিনিসটা যাত্রীর আসনে বসে উপভোগ করা আর ড্রাইভারের আসনে বসে গাড়ি কন্ট্রোল করা দুটো সম্পূর্ণই আলাদা ব্যাপার। গাড়ি ক্রমশ তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ঠিক যেন চলছে না, অনেকটা ভেসে যাচ্ছে। এমন পরিস্থিতিতে উপায় একটাই, চাকায় চেন লাগানো, না হলে বাকি পথ চলা আর সম্ভব নয়। কারণ এখন আমাদের গাড়ি আফ হিলের পথে। ওই সামনে গাড়ি বন বন করে চা ঘুরে যাচ্ছে, চাকায় চেন নেই, গাড়ি এগোতে পারছে না।
ওইদিকে গাড়িগুলো মোটামুটি সব দাঁড়িয়ে গিয়েছে, দু একটা গাড়ি আমি দেখছিলাম। কেউ এই জায়গায় চেন ছাড়া যাওয়া রিস্কই নিচ্ছে না। এক কথায় বোঝা মুশকিল যেটা কাশ্মীর, মানালি না অরুণাচল প্রদেশ। স্নোফল তো হচ্ছে কখনো কম কখনো বেশি, আর গাড়ি তো ছেড়ে দিলে, যে হাঁটছি জুতো পরে জুতো রীতিমতো স্কিড করে যাচ্ছে। শুধু গাড়িতে চেন রাখাই নয়, চেন পরানো কিন্তু একটা টেকনিকের বিষয়, নাহলে কিন্তু আবার চেন খুলে যাবে। ফ্রন্ট যে দুটো হুইল রয়েছে সেখানে আর কি চেন পরানো হবে। এই চেনগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয় গাড়ির চাকার মাপে। তাড়াতাড়ি টিকিট বুক করুন, চলে আসুন অরুণাচল, এই বরফ এনজয় করতে, এই প্রাকৃতিক সৌন্দর্যকে এনজয় করতে। ইচ্ছে ছিল আর একটু এখানে ড্রোন শট দেখানো আপনাদেরকে স্নোফলের মধ্যে ড্রোন আমি আজ অব্দি উড়াইনি, ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম। বাট আমাদের ড্রাইভার সাহেব বলছেন তাড়াতাড়ি করতে হবে, নাহলে ওয়াইপারে বরফ জমে গেলে ওয়াইপার এরপরে কাজ করবে না। গাড়ি লহে লহে যাইবো, মানে গাড়ি আস্তে আস্তে যাইবো, কারণ রাস্তা এখানে এমনই। এই লেভেলের বরফ যদি রাস্তার উপরে থাকে, যতক্ষণ রাস্তা সাফ করো ততক্ষণ গাড়ি যাবে না। সময় করি বলছে বেলা 3:37 ঘষ্টাতে হ্যাঁ ঘষ্টানোর কথাই বলবো, চলছি বলবো না, কারণ চাকায় চেঞ্জ আনানো, গাড়ি শুধু ভাইব্রেট হচ্ছে। তো ঘষ্টাতে আমরা প্রায় চলে এসেছি শিলা টানেলের কাছে। এর আগের পর্বে আপনাদেরকে আমি শিলা টানেল দেখিয়েছিলাম। তো যাওয়ার সময় আমরা শিলা পাস দিয়ে যাবো, শিলা টানেলটা হচ্ছে ওপরে, শিলা পাস হচ্ছে নিচে। তো দেখা যাক আমাদের শিলা পাস দিয়ে অ্যালাউ করে কিনা, তাহলে খুব সুবিধা হবে, শিলা পাসটা দেখাতে পারবো আপনাদেরকে। আমি তো প্রচণ্ড চিন্তায় আছি যে কী হবে না হবে। শিলা পাস হচ্ছে 7 কিলোমিটার, তেজপুর 262, দিরাং 61, শিলা টানেল 1 কিলোমিটার। এই ব্রিজ দিয়েই শিলা টানেল যাওয়ার রাস্তা, আর সিধা যাচ্ছে হচ্ছে শিলা পাস। তো মনে হচ্ছে রাস্তা খোলা আছে ঠাকুর করে আমাদের জন্য, নাহলে এখানে রাস্তা বন্ধ থাকতো, বাট এখানে রাস্তা খোলা রয়েছে। সময় খুব দরকার ছিল হচ্ছে 1 কাপ গরম গরম চা বা কফি, দুটোর একটাও সাথে নেই। আর এই রাস্তায় কোথাও কোনো দোকানও নেই যেখানে কফি বা চায়ের স্বাদ নিতে পারবো, শরীরটা একটু গরম করতে পারবো। আর যারা লিকুইড খায় না আমার মতো, তাদের এই ঠান্ডার জায়গাতে এসে না শরীর গরম রাখা একটা রীতিমতো চ্যালেঞ্জ। নুরানাং ভ্যালি পেরিয়ে এসে 13 নম্বর জাতীয় সড়ক সেলা লেককে একপাশে রেখে সেলা পাস হয়ে চলে গিয়েছে দিরাংয়ের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গার উচ্চতা 13,700 ফুট। তবে এই প্রাকৃতিক দুর্যোগে ট্যুরিস্ট কিংবা জনমানবের দেখা নেই বললেই চলে। রাস্তার একধারে আমাদের গাড়ি এসে দাঁড়ালো, যে জায়গার নাম সেলাটপ, আর এর সামনেই রয়েছে সেলা লেক। একে তো দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার উপরে সেলা লেকের দিক থেকে হু হু করে ছুটে আসছে ঠান্ডা হাওয়ার দাপট। সামনেই লেখা রয়েছে আই লাভ সেলা, যেখানে হবে আমার ভাগ্যের ফ্যাসলা। জায়গাটা দেখাই, তারপরে গল্প শোনাই। আর ওই সামনে রয়েছে সেলা লেক, কিছুটা বরফে জমে গিয়েছে, কিছুটা খোলা আছে। এই জায়গায় দাঁড়িয়ে সেই লেভেলের হাওয়া, ঠান্ডা, ও সহ্য করছি, সহ্য। বৃষ্টি, স্নোফল, ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মিশিয়ে গল্প কিছু এরকমই। সেলা পাসের একটা বিশেষত্ব, এর আশেপাশে ছোট বড় মিলিয়ে 101টি লেক রয়েছে, যার মধ্যে আকর্ষণীয় এই সেলা লেক। অদ্ভুত সুন্দর এই লেক বছরের অন্যান্য সময় দেখতে কেমন লাগে জানি না, কিন্তু এই মুহূর্তে চারিদিকে বরফের মাঝে এই লেক কেমনই যেন রহস্যময়। নৈসর্গিক এই দৃশ্য দেখতে দেখতে একটা কথা মনে এলো, এই মুহূর্তটা একটু অন্যভাবে লিখে রাখা দরকার নিজের জীবন অভিজ্ঞতার ডায়েরিতে। কাজে এরকম স্নোফলে ভাই মুড়ি চানাচুর খাওয়া চাই। এটা অনেকটাই হাইটে, সেই সাথে হালকা কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, এটা একটু কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আর অল্প অল্প জল সবসময় খাবেন। আর আমাদের এই স্বল্প বিরতির সুযোগে আমাদের ড্রাইভার সাহেব গাড়ির চাকার চেন আরেকবার ঠিকঠাক করে নিচ্ছেন। খোলা আছে রাস্তাটা, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি ভাই। ভাবতে পারি রাস্তা খোলা পাবো, আর ট্যুরিস্ট এখন কেউ নেই, আমরাই আছি, শুধু আমাদের গাড়ি আছে, আর কেউ কোথাও নেই। ইচ্ছে ছিল একবার ওই লেকের কাছে গিয়ে ফটোগ্রাফি করব, কিন্তু নিচে নামা রাস্তাটা কোথায় শুরু আর কোথায় বা শেষ তার হদিশ পেলাম না। তবে কয়েক পা হেঁটে আবিষ্কার করলাম এই দুর্যোগের মধ্যেও একটা ছোট্ট চায়ের দোকান। স্থানীয় একদল ট্যুরিস্ট ওই দোকানে আশ্রয় নিয়েছে এই স্নোফলের হাত থেকে রক্ষা পেতে। বরফ কেটে রাস্তা সাফ করার গাড়িগুলো আসন্ন কাজের জন্য
প্রস্তুতি নিচ্ছে। এই ঠান্ডার মধ্যেও এখানে একটা দোকান খোলা রয়েছে যেখানে চা কফি পাওয়া যাচ্ছে। তো এখানে একটু চা কিংবা কফি খেয়ে শরীর গরম করতে হবে, নাহলে হাতের অবস্থা, হাতার কাজ করছে না। এখানে গা গরম করার অন্য জিনিসও রয়েছে। ঠিক আছে, যদি কফিতে গা গরম না হয় সেক্ষেত্রে কিন্তু অন্য জিনিসও আপনারা ট্রাই করতে পারেন। আশা করি বলে দেওয়ার দরকার নেই আমি কিসের কথা বলছি। ভেতরে বসার জায়গাও আছে, একটু বসে নিতে পারবেন এখানে এসে। ওদিকে ব্লেন্ডার স্প্রাইট, আমাদের কফিতেই প্রাইড। যদি খিদে পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরম গরম ম্যাগিও রয়েছে এখানে। কফি খেয়ে শরীরের উষ্ণতা বৃদ্ধি কিংবা ফিরে এলো হারানো এনার্জি, তবে স্নোফল আরও বাড়তে লাগলো। দোকানি পরামর্শ দিল তাড়াতাড়ি এই জায়গা থেকে আপনারা ফিরে যান। আমাদের গাড়ির দেখুন ওয়াইপার তুলে দিয়েছিল আর পুরো গ্লাসে এরকম বরফ জমে গিয়েছে। এবার এখানে জল দিতে হবে। হাতও কাজ করছে না রীতিমতো, হাত ফাত সব জমে গিয়েছে বরফে। এত ঠান্ডা, এত ঠান্ডা। গ্লাভসের ভেতর দিয়ে বরফ হয়ে গেছে। গ্লাভস পরেও অবস্থা খারাপ হয়ে গেছে। গ্লাভস পরে আবার ক্যামেরা কন্ট্রোল করতে পারছি না। ওই একটা দোকান খোলা ছিল, কেউ নাই আশেপাশে, টুরিস্ট। গাড়ির উইন্ডস্ক্রিন পরিষ্কার করে ওয়াইপারকে কর্মক্ষম করে আবারও শুরু হলো পথ চলা সেলা পাস থেকে বোমডিলার উদ্দেশ্যে। পেছনে পড়ে রইল 13,700 ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াংয়ের প্রবেশদ্বার। পড়ে রইল 1962 সালের যুদ্ধের জসবন্ত সিংয়ের সহযোদ্ধা স্থানীয় মেয়ে সেলার নামে উৎসর্গীকৃত রহস্যময় সেলা লেক। তবে এই 7 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসার পর শুরু হলো অন্যরকম চ্যালেঞ্জ। স্নোফল তো ছিলই, তার সঙ্গে যুক্ত হলো বৃষ্টি আর হালকা ল্যান্ডস্লাইড। সব কাটিয়ে কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে চলা। এই বিপর্যয়ের মধ্যেও বিপরীত দিক থেকে আসা একটা ট্যুরিস্ট গাড়ি ওপরে উঠতে গিয়েও উঠতে না পেরে অবশেষে ফেরার পথ ধরল। কারণ চাকায় চেন লাগানো না থাকলে এই রাস্তায় ওঠা এক প্রকার অসম্ভব। আমাদের স্নোফল চলছে, চলবে, থামছে না, থামবে না, চলছে, চলবে। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন উচ্চতাও কমেছে, সেই সঙ্গে প্রকৃতি একটু শান্ত হয়েছে। আর কিন্তু বরফ নেই, এখন বৃষ্টি রয়েছে, মেঘলা আবহাওয়া রয়েছে। সময় ঘড়ি বলছে বিকাল 5:07। আমরা এসেছি সেই জায়গাতে যেখান থেকে সেলা টানেল এবং সেলা পাস যাওয়ার রাস্তা ভাগ হচ্ছে। আমি ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে এই সেই জায়গাটা, সোজা যে রাস্তা ওটা চলে যাচ্ছে হচ্ছে সেলা টানেলের দিক। আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম, ফিরলাম হচ্ছে সেলা পাস দিয়ে। এখান থেকে সেলা পাস হচ্ছে 11 কিলোমিটার, আমরা 11 কিলোমিটার এলাম। আর সেলা টানেল হচ্ছে 7 কিলোমিটার। এই হচ্ছে সেই জাংশন পয়েন্ট। যারা দিরাং থেকে তাওয়াং যাচ্ছেন তারা কিন্তু এই জায়গা দিয়ে পাস করবেন। উপরে তো প্রচুর বরফ, প্রচুর স্নোফল, বাট এখানে আস্তে আস্তে বরফের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। হালকা স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের ড্রাইভার সাহেব বলেন গাড়ির চেন এখানে খুলবেন, কারণ এরপরে আমাদের গতি বাড়াতে হবে। পথ অনেকটাই সন্ধে হয়ে এসছে, হয়তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যাবে, বাট ঠিক আছে। চাকায় লাগানো চেন খুলে আবারও শুরু পথ চলা। বোমডিলা তখনও 104 কিলোমিটার। তবে এদিককার রাস্তাঘাট যথেষ্ট চওড়া আর বেশ ভালো। ঠিকঠাক স্পিড মেনটেন করেও দিরাং পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। সময় সন্ধ্যে 6:45। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দিরাংয়ে। দিরাং থেকেই আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম, সেই শান্তি ভ্যালি আপনারা ব্লগে দেখেছিলেন। সেই দিরাংয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আমরা দিরাংয়ে থাকবো না। যদি আপনারা আমার মধ্যে প্রোগ্রাম করেন সেক্ষেত্রে আপনারা দিরাংয়েও স্টে করতে পারেন, এখানে তো অপশন অনেক বেশি আছে। বাট আমরা চলে যাবো বমডিলা, কারণ আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং এগিয়ে যাবো। তাহলে আগামীকাল আমাদের গুয়াহাটির সাথে কানেক্টিভিটি করাটা অনেক সহজ হয়ে যাবে। বৃষ্টি তো অনেকক্ষণ আগে কমে গিয়েছে, এদিককার ওয়েদার একদম চকচকে ঝকঝকে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্নোফল বা বৃষ্টি, ঝড়, মেঘ এসবের গল্প নেই। একদম দারুণ জার্নি। আশা করছি আর ঘন্টা দেড়েকের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। দিরাং থেকে বোমডিলা মাত্র 37 কিলোমিটার। সময় লাগতে পারে 1 ঘন্টার কিছু বেশি। তবে এই যাত্রাপথে আমাদের খুব একটা সমস্যা হয়নি। মাঝে মাঝে কুয়াশা আমাদের পথ আটকে দিচ্ছিল, এই আর কি। বোমডিলাতে এসে যখন পৌঁছালাম তখন সময় রাত 8:15। হোটেল আগে থেকেই বুক করা ছিল। সেই হোটেলে একটা রাত কাটিয়ে
পরের দিন সকালে আবারও রওনা দিতে হবে গুয়াহাটির উদ্দেশ্যে। বোমডিলা কিন্তু বেশ জমজমাট জায়গা, অনেক হোমস্টে কিংবা হোটেল রয়েছে। তো যারা অরুণাচল ট্রিপ করতে আসে তারা কিন্তু অনেকেই বোমডিলাতে রাত্রিবাস করে, হয় যাওয়ার সময় করে, না হলে বেশিরভাগ ফেরার সময় করে। কারণ তাওয়াং থেকে গুয়াহাটি হচ্ছে একটা বিরাট লং ডিস্টেন্স জার্নি, প্রায় 12 ঘন্টার। তো সেইটা অনেকে অ্যাভয়েড করে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। বোমডিলা থেকে গুয়াহাটি সড়ক পথে 260 কিলোমিটার। তবে এই বোমডিলা ছাড়ার আগে দেখে নিলাম বোমডিলা মনাস্ট্রি। আগেও বলেছি, অরুণাচলের প্রায় সব জায়গাতেই এই মঠ কিংবা মনাস্ট্রি জিনিসটা খুবই কমন। বোমডিলাতে ঘুরে দেখার জন্য কিন্তু খুব বেশি জায়গা নেই এখানে। বোমডিলার যেটা মেন আকর্ষণ, সবাই যেটা দেখে, সেটা হচ্ছে এখানকার মনাস্ট্রি, সেই সাথে ওয়ার মেমোরিয়াল আর হচ্ছে ভিউ পয়েন্ট। আপনারা যদি ম্যাপ খোলেন, ম্যাপে দেখবেন এই 3-4টে জায়গা এখানে রয়েছে। তো বোমডিলাতে যারা স্টে করছেন, মনাস্ট্রি দেখে নিন, একটু সাইট সিন করে নিন, ঘুরে ঘুরে পাহাড় টাহাড়ে ঘুরে নিন, ফটো তুলে তারপরে রওনা দিন গুয়াহাটির দিকে বা তাওয়াংয়ের দিকে বা দিরাংয়ের দিকে। উত্তর পূর্ব ভারতের বিখ্যাত মঠগুলির মধ্যে একটি এই বোমডিলা মনাস্ট্রি, বৌদ্ধ লামা এবং সন্ন্যাসীদের আবাসস্থল। 1965 সালে নির্মিত এই মঠ মহাযান বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের অন্তর্গত। প্রচলিত নাম বোমডিলা মনাস্ট্রি হলেও এর তিব্বতী নাম গেন্টসে গাদেন রাবগিয়েল লিং। তিব্বতের সোনাতে অবস্থিত গেন্টসে মঠের অনুকরণেই এটিকে তৈরি করা হয়েছে। 1997 সালে 14তম দলাই লামা এই মঠকে পবিত্র করেন। ভেতরে রয়েছে একটি সুন্দর বুদ্ধমূর্তি সহ প্রার্থনা কক্ষ। তো এই ছিল কাহানি বোমডিলা বুদ্ধিস্ট মনাস্ট্রির। এখানে একটা দোকান রয়েছে। তো আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে এই দোকানটাকে সব কিছু চাইনিজ জিনিস পাওয়া যায়, সব চায়না থেকে আসে। এমনি তো এখানে বেশিরভাগ জিনিস চায়না থেকেই আসে, অনেক জায়গাতে অনেক জিনিসে লেখা আছে মেড ইন চায়না। দোকানটা দেখি খোলা আছে নাকি। দোকানে তো কঠিন নাম রে ভাই, দোকানও বন্ধ। বোমডিলা মনাস্ট্রি দেখে আবারও আমাদের পথ চলা শুরু গুয়াহাটির উদ্দেশ্যে। তবে যাওয়ার সময় আমরা ভালুকপুং হয়ে যাব না, আমরা গুয়াহাটি পৌঁছাবো শেরগাঁও হয়ে। এই রাস্তা যাচ্ছে হচ্ছে ভালুকপুংয়ের দিকে, আর আমরা যাব হচ্ছে শেরগাঁওয়ের দিকে। শেরগাঁও হচ্ছে 27 কিলোমিটার, আর গুয়াহাটি হচ্ছে এখান থেকে এখনও 250 কিলোমিটার। ভালুকপুং যাবার রাস্তাকে বাঁ দিকে রেখে টেঙ্গা নদী সেতু পেরিয়ে আবারও শুরু হলো আমাদের পথ চলা গুয়াহাটির উদ্দেশ্যে। তবে এই শেরগাঁও হয়ে গুয়াহাটি যাওয়ার রাস্তা যেমনই সুন্দর, তেমনি এর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো। যাওয়ার সময় কিন্তু আর আমরা ভালুকপুং বা তেজপুরের দিকে যাব না, আমাদের রাস্তা এখান থেকে ডাইভার্ট হয়ে গেল গুয়াহাটির দিকে। তবে আমার সাজেশনই থাকবে যে এই প্রোগ্রামটা আপনারা 6 রাত্রি 7 দিনের করুন। আমার প্রোগ্রামটা একটু শর্ট হয়ে গেল, সেক্ষেত্রে জার্নি বা ধকল একটু বেশি হয়েছে। বাট আপনারা কিন্তু এই প্রোগ্রামটা 6 রাত্রি 7 দিনেরই করবেন, সেক্ষেত্রে আপনারা অনেকটা রিল্যাক্সভাবে ঘুরতে পারবেন। অরুণাচলের ওয়েস্ট কামেং যে জেলা ডিস্ট্রিক্ট, তারই একটা ছোট্ট শহর বা ছোট্ট এলাকা হচ্ছে এই রূপা। এই রূপাতেও কিন্তু অনেক হোটেল রয়েছে, হোমস্টে রয়েছে। এখান থেকেও কিন্তু সব গাড়ি টাড়ি রেন্ট পাওয়া যাচ্ছে আপনাদের তাওয়াং, দিরাং, বোমডিলা এইসব জায়গায় যাওয়ার জন্য। এই ইনফরমেশনগুলো দরকার পড়ে কাদের জন্য বলুন তো? যারা নিজেরা গাড়ি নিয়ে আসে। ধরুন আপনি বহু ডিস্টেন্স যাবেন, এবার মাঝখানে কথা মনে হলো যে আমি চালাতে পারছি না, আমাকে নাইট স্টে করতে হবে, কোথায় থাকবো, কোথায় হোটেল নেবো বা কিছু খাওয়া দাওয়া করতে হবে, বা গাড়ির কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে কোথায় কী রয়েছে, কত ডিস্টেন্সে, এগুলো জানা থাকলে না আপনাদের নিজেদের গাড়ি নিয়ে মানে সেলফ ড্রাইভের ট্রিপটা অনেক বেটার হয়ে যায়। ভালুকপুং থেকে যদি আমি বোমডিলা আসি, সেই রাস্তা থেকে যদি এই শেরগাঁও হয়ে আসি, এই রাস্তা ফার বেটার, আর প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত, আর সেই সঙ্গে রাস্তা অনেক চওড়া। আমাদের পরবর্তী বিরতি ছিল বালিমু বলে একটা জায়গাতে। বালিমু আইএলপি পয়েন্ট, অসম এবং অরুণাচলের চেকপোস্ট। একদম পাশেই রয়েছে ভুটান। খুবই সুন্দর এই জায়গা, দুটো রাজ্য এবং দুটো দেশের সীমানা। এই পার্টটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর ওই পার্টটা হচ্ছে ভুটান। জায়গাটাকে সুন্দর দেখুন। এখানে একটা ভিউ পয়েন্টও রয়েছে, বালেমু ভিউ পয়েন্ট। ইচ্ছে হলে আধার কার্ড দেখিয়ে অল্প সময়ের জন্য ভুটানে ঘুরে আসতে পারেন, ফটোগ্রাফি করতেই পারেন দুই দেশের সীমান্তে। অসমের দিক থেকে এই জায়গার নাম ভৈরবকুণ্ড, আর এখান থেকে গুয়াহাটি তখনও 130 কিলোমিটার। স্বভাবতই গুয়াহাটি শহরে যখন পৌঁছালাম তখন বিকেল ফুরে রাত হয়েছে এবং গুয়াহাটি স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে বেজে গিয়েছে রাত 7:45। তো গুয়াহাটি স্টেশনে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে IRCTCর এক্সিকিউটিভ লাউঞ্জ। এটা চার্জেস হচ্ছে 30 টাকা পার আওয়ার। পরবর্তীতে এক্সটেনশন করি, মানে 1 ঘন্টার জন্য 30 টাকা। যদি 2 ঘন্টার জন্য নিই সেক্ষেত্রে লাগবে হচ্ছে 20 টাকা করে বাড়বে। তো ব্যবস্থাপনা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঘুমানোর জন্য এরকম বড় বড় চেয়ার রয়েছে, ওটা চার্জেস একটু বেশি। তো এখানে আপাতত ঘন্টা 2-এর বিশ্রাম। সময় করে বলছে রাত 10:40। এই মুহূর্তে আমি রয়েছি গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আছে ট্রেন নাম্বার 13174 সাবরুম থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমাদের এই জার্নিতে 2টো সিট রিজার্ভ করেছিলাম, বাট
কনফার্ম হয়নি, হয়ে গেছে আরএসি। আমি টিকিট কেটেছি মোটামুটি দিন 7 আগে, দিন 7 বা দিন 8 আগে। আমি জানতাম যে গুয়াহাটি থেকে টিকিট কনফার্ম নাও হতে পারে, সেকেন্ড এসিতে টিকিট কনফার্ম নাও হতে পারে। তার জন্য আমি টিকিট কেটেছিলাম আগরতলা থেকে কলকাতা পর্যন্ত, আর বোর্ডিং স্টেশনটা করে দিয়েছিলাম হচ্ছে গুয়াহাটি। মানে আমার কিন্তু একদম এন্ড টু এন্ড জার্নি টিকিট কাটাই আছে। তাও থার্ড এসিতে টিকিট হয়ে গেছে আরএসি, ফুল জার্নি টিকিট আরএসি। সেদিন রাতে আমার মতো অনেক যাত্রীর টিকিটই আরএসি হয়ে রয়ে গিয়েছিল। মানে সারা রাত না ঘুমিয়ে নিজের সিটে বসে ঘুমের অভিনয় করা। সারাদিন জার্নি করার পর সারা রাত না ঘুমানোর কষ্টটা লাঘব হয়েছিল পরের দিন সকালে, যখন এনজেপি থেকে মালদার পথে দেখা হয়েছিল বেশ কয়েকটা দূরপাল্লার ট্রেনের সঙ্গে। আর এরই মধ্যে লিখে শেষ করেছিলাম অরুণাচল ট্রিপের শেষ পর্ব। সময় বেলা 1:05 শেষ হলো আমাদের জার্নি নিউ ফরাক্কা জংশনে। অন্যান্যবার শেষ হয় বহরমপুরে না খাগড়াঘাটে, আর শেষ হচ্ছে নিউ ফরাক্কা জংশনে, কারণ এই ট্রেন চলে যাবে পাকুড়ের দিকে। আর সেই সাথে শেষ করলাম অরুণাচলের ব্লগ, শেষ পর্ব। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। আর সেই আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামে, এবং সেই সাথে ট্রাভেল উইথ কৌশিকের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপে। সবাইকে টাটা অ্যান্ড লাভ ইউ।